প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা একাদশ শ্রেণীতে অধ্যয়নরত তাদের ঢাকা সিটি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা দেখছিলাম অর্থনীতি প্রথম পত্র। আমরা মানবিক শাখার ক্লাস নিচ্ছিলাম, দিবা শাখার। তো আমাদের শ্রমবাজার আমরা দেখছিলাম। আজকের আমাদের শ্রমবাজারের শেষ টপিক আমরা দেখতে চাই। তো আমাদের আজকের যে ধারণাগুলো আমরা দেখব তার মধ্যে আমরা দেখব মজুরি কাকে বলে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। তারপরে আমরা বলবো যে মজুরি কেন পার্থক্য হয়, অর্থাৎ মজুরি কেন কম বেশি হয় পেশা ভিত্তিক, এবং বাংলাদেশের স্বল্প মজুরি হারের কারণ সব আমরা দেখতে চাই। তো এরপরে আমরা দেখতে চাই আমাদের শ্রমিক সংঘ কাকে বলে এবং শ্রমিক সংঘের কার্যাবলী। তো আমরা যেহেতু আমাদের ওয়ার্ডার একটা এখানে লিখেছি, কিন্তু যেহেতু আমাদের শ্রমিক সংঘ এবং শ্রমিক সংঘের যে অবস্থান মজুরি নিয়ে, সেখানে আমাদের যেহেতু একটু গ্রাফ দেখতে হবে। তো যেহেতু আমাদের আজকে এটা শেষ করা টার্গেট, তো উপরের অংশটা নিজেরা পড়লেও পারা যাবে। তো আমরা আজকে এর জন্য আমরা শেষ অংশটা অর্থাৎ শ্রমিক সংঘ, এটা আমরা একটু আগে দেখতে চাই। তো এখন আমরা আসি আমাদের শ্রমিক সংঘের টপিকটাতে, আমরা যাই দেখি আমাদের এখানে কি অবস্থায় আছে। তো এখন আমরা এই শ্রমিক সংঘটা দেখে আমরা এখানে একটু গ্রাফ আঁকতে চাই। তো গ্রাফ এঁকে আমরা আবার আমাদের ফার্স্ট টপিকে চলে যাব। তো আমরা বলেছিলাম যে শ্রমিক সংঘটা আসলে কাকে বলে। তো সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে শ্রমিকরা যদি কোনো একটা প্রতিষ্ঠান হিসাবে কাজ করে এবং সেখানে তারা একটা সংঘবদ্ধ গোষ্ঠীর মতো আচরণ করে, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে বলি শ্রমিক সংঘ। যেমন আমি যদি বলি যে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতেও হতে পারে, আবার সমস্ত বাংলাদেশের গার্মেন্টস যত শিল্প আছে, গার্মেন্টসের যত ফ্যাক্টরি আছে, বা যত আমাদের ফার্ম আছে গার্মেন্টসের, সব ফার্মের শ্রমিকরা একসঙ্গে একটা শ্রমিক সংঘ গঠন করতে পারে। তাহলে সেটা কিভাবে করতে পারে? তারা তাদের কাজের অবস্থানের জন্য, যেমন আমি যদি বলি সব গার্মেন্টস কারখানাটা কেন আসতে হবে, কারণ আমরা যদি বলি যে দেখা যাবে যে যদি এমন হয় যে আমি একটা নির্দিষ্ট গার্মেন্টস কারখানায় কাজ করি, সেক্ষেত্রে দেখা যাবে যে সেখানে যদি একটা শ্রমিক সংঘ গঠন করি, তাহলে সেখানে আমাকে ফায়ার করে দিলে যদি অন্য কোনো প্রতিষ্ঠান বলে না 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 আমরা এখানে তোমাকে নিতে চাই না, অর্থাৎ যদি উৎপাদন প্রতিষ্ঠানগুলো এককভাবে আচরণ করে, অর্থাৎ একরকম, যে আমরা যারা যদি শ্রমিক কোনো ছাঁটাই করা হয় তাহলে সেই শ্রমিককে অন্য কোথাও চাকরি দেওয়া হবে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের একটা প্রতিষ্ঠানে শ্রমিক সংঘ করলে তাদের খুব বেনিফিট নেই, বরঞ্চ তাদের জন্য তাদের ক্ষতি হতে পারে। তাহলে সেক্ষেত্রে কি হতে পারে যে সকলে মিলে একটা শ্রমিক সংঘ গঠন করতে পারে, আবার একটা নির্দিষ্ট ফার্মের মধ্যেও তারা গঠন করতে পারে। তো সেখানে তারা কেন গঠন করবে শ্রমিক সংঘ? তো শ্রমিক সংঘ গঠন করার এদের উদ্দেশ্য হলো যে তারা তাদের যে মজুরির একটা বৃদ্ধির টার্গেট থাকে, তারপরে তাদের নিজেদের একটা স্বার্থ আছে সেটার নিয়ে তারা কথা বলে, তারপরে তারা যে অবস্থানে আছে সেখান থেকে তাদের ভালো অবস্থান তারা পেতে চায়, তারপরে চাকরির যে নানা রকম কঠিন শর্তাবলী থাকে সেগুলো যাতে তাদের মধ্যে একটা সমন্বয় করা হয়, যেটা জটিল শর্ত না হয়। এই যে সব অবস্থার জন্য তারা যে একটা নিজেদের মধ্যে একটা যে সংগঠন তৈরি করে এবং তারা যৌথ প্রচেষ্টার মাধ্যমে যে দর কষাকষি করে। এখন আমি যদি একটা কোশ্চেন করি, যদি তারা যৌথ প্রচেষ্টার মাধ্যমে দর কষাকষি না করতো তাহলে কি হতো? আমাকে একজন কথা বলো, যে কেউ একজন ওপেন করো, ওপেন করে বলো যে তারা যদি সবাই মিলে প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে তাহলে সেক্ষেত্রে কি সুবিধা? আর যদি একজন মিলে আলোচনা করতো যে একজন মিলে আমার শ্রমিক মজুরি বাড়াও, তাহলে সেক্ষেত্রে কি অসুবিধা হতো? আমাকে একজন বলো, দ্রুত বলো, দ্রুত। শিহাবুর রহমান বলো। জি স্যার। হ্যাঁ, এখন যদি সবাই মিলে আলোচনা করে যে আমার চাকরির অবস্থা ভালো করো, আমার বেতন বাড়াও, আমার শর্ত শিথিল করো, তাহলে সেক্ষেত্রে সে শ্রমিক যদি একা যেয়ে বলে তাহলে সেক্ষেত্রে কি হবে? আর যদি সবাই যেয়ে বলে তাহলে সেক্ষেত্রে কি হবে? সবাই এখন সংঘবদ্ধ, স্যার শ্রমিকরা যখন সংঘবদ্ধ শ্রমিক হয়ে, যদি হ্যাঁ জি বলো। জি হ্যাঁ, স্যার, শ্রমিক যখন স্যার একা যাবে, যখন স্যার মানে ইন্ডিভিজুয়াল যাবে তখন স্যার মানে একটা প্রভাব কম পড়বে স্যার, মানে গুরুত্ব দিবে না। কিন্তু যখন স্যার একটা গ্রুপ বা একটা সংগঠন যাবে তখন কেন স্যার ওদের কথা গুরুত্ব দিবে। গুরুত্ব না দিলে কোনো অসুবিধা আছে নাকি তার? তাহলে কি স্যার, মানে স্যার অনুরোধ যদি না দেয় তাহলে স্যার ওই শ্রমিকের কথা তো কেউ শুনবে না, বলবে না যে অন্যান্য শ্রমিকের তো কাজ করে, সমস্যা কি? যদি তখন সবাই মিলে যায় তাহলে তুমি যদি একজন মালিক হতে তাহলে ওই শ্রমিককে তুমি কি করতে? যখন একজন এককভাবে যখন তার চাকরির অবস্থা এগুলো ভালো করার জন্য মালিকের কাছে দর কষাকষি করতে চাইবে, তখন দেখা যাবে বলবে ঠিক আছে তোমাকে আমি ফায়ার করে দিলাম, তোমার জন্য অন্য শ্রমিকরাও এরকম জি আচরণ করতে নিশ্চয়ই, পারে, এটাই এটাই। তখন জি তাকে এখান থেকে প্রতিষ্ঠান থেকে বের করে দিতে পারে। তো সেক্ষেত্রে জি স্যার। দেখা যাবে কি, যখন আমি সংঘবদ্ধ হয়ে আছি তখন দেখা যাবে বের করে দিলে তার প্রতিষ্ঠানই বন্ধ হওয়ার উপক্রম হবে। ঠিক আছে?
জি স্যার। তো জি সেক্ষেত্রে তারা এরকম আচরণ করতে পারে আর কি, যে আমরা এখন একটা সংঘবদ্ধভাবে আমাদের স্বার্থ রক্ষার জন্য আমরা এখন একসাথে আমাদের মালিকের সঙ্গে দর কষাকষি করব। তো এখানে তো আর সব শ্রমিক একসঙ্গে যায় না। আমরা জানি একজন প্রতিনিধি যে মালিক পক্ষের সঙ্গে কথা বলে আর কি শ্রমিক সংঘের মধ্যে। তো এখন আমি যদি একটা কোশ্চেন করি যে বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরি গুলোতে সরকার চায় না যে শ্রমিক সংঘ হোক। গার্মেন্টস ফ্যাক্টরি গুলোতে উন্নত যেসব দেশে আমাদের গার্মেন্টস গুলো যায় সেখানে কিন্তু তারা চায় যে বাংলাদেশে শ্রমিক সংঘ হোক গার্মেন্টস কারখানাগুলোতে। কিন্তু সরকার চায় না শ্রমিক সংঘ হোক। কেন চায় না? আমাকে একজন আনসার দাও। দ্রুত বলো, আমাদের সময় কম। এই সরকার কেন চায় না বলো? জানলে বলো, না জানলে বলো। জি স্যার পাচ্ছি না আনসার দিতে। তাহলে আমি কন্টিনিউ করব। স্যার পারতেছি না স্যার, আপনি একটু কন্টিনিউ করেন। অন্য কেউ আছে যে পারো বা এরকম আনসার দিতে চাও? আহমেদ রাফি তুমি বলো, তুমি কি জানো? আহমেদ রাফি জি স্যার। তুমি কি পারবে? স্যার কোশ্চেনটা আরেকবার বলেন। আরেকবার কেন বলতে হবে? তুমি একবার কোশ্চেন মনে রাখতে পারো না কেন? আমি বলছি যে সরকার বাংলাদেশে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলো আছে, আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি যে আছে অর্থাৎ ফ্যাক্টরি ফার্ম, গার্মেন্টস ফার্ম থেকে গার্মেন্টস ইন্ডাস্ট্রি হয়। তো সরকার চায় না যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে তোমার শ্রমিক সংঘ হোক, অর্থাৎ শ্রমিকরা দর কষাকষির জন্য মালিক পক্ষের সঙ্গে বসুক। তো উন্নত অনেক দেশই চায় যে বাংলাদেশে শ্রমিক সংঘ হোক। যেসব দেশে আমাদের গার্মেন্টস গুলো যায় সেসব দেশে যারা আমাদের বায়ার তারা চায়, এবং সেসব দেশের গভর্নমেন্টও চায়, এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশনশিপ। তো সেসব দেশও চায় যে বাংলাদেশে শ্রমিক সংঘ হোক, কিন্তু সরকার এটা চায় না। কারণ কি বলো? পারবা বলতে? না স্যার। আচ্ছা তাহলে মুখ বন্ধ করো। তাহলে এখন আমরা আসি তাহলে এখন আমরা বলছি যে যদি আমরা দেখি যে এই যে মজুরি বা কাজের শর্ত যখন উন্নয়ন হয় তখন দেখা যায় যে উৎপাদন প্রতিষ্ঠানের খরচ বেড়ে যায়। যেমন আমি যদি বলি যে শ্রমিকরা যদি বলে যে তাদের মজুরি বাড়াতে হবে, তো মজুরি বাড়াতে হলে তখন কিন্তু তাদের ওই কাপড় বিক্রি করে ওই মজুরিটা তুলতে হবে, এক্সট্রা মজুরি। তখন দেখা যাবে কি যে গার্মেন্টস গুলোর প্রাইসটা বেড়ে যাবে। তো প্রাইস বেড়ে গেলে কি হবে? উন্নত দেশে যে আমার যে গার্মেন্টস গুলো আছে সেগুলো কিন্তু কস্টলি হয়ে যাবে। কস্টলি হলে কি হবে? কস্টলি হলে দেখা যাবে যে আমি কম্পিটিশনে টিকতে পারছি না। তখন ভারত বা ভিয়েতনাম বা অন্য চীন যারা আছে তারা কিন্তু আমার জায়গায় অধিক পরিমাণে এন্ট্রি করতে পারে। ফলে দেখা যাবে কি যে সেক্ষেত্রে কিন্তু আমার বাজার লসের একটা সম্ভাবনা আছে। তো উন্নত দেশগুলো কেন চায়? উন্নত দেশগুলো বলে যে আমার দেশে তো আমি শ্রমিকদের এইসব ফ্যাসিলিটি দেই, তুমি তো এইসব ফ্যাসিলিটি দাও না। তুমি তো শ্রমিকদের থেকে একটা ডিভিডেন্ড পাও, অর্থাৎ শ্রমিকদের তুমি কম খরচে নিয়োগ দিতে পারো, সেক্ষেত্রে তুমি অ্যাডভান্টেজটা পাও। কিন্তু শ্রমিকদের তোমার একটা নির্দিষ্ট পরিমাণ মিনিমাম স্ট্যান্ডার্ড তোমার মেনটেন করতে হবে। এবং শ্রমিক সংঘ গঠন হলে তোমার শ্রমিকদের মজুরি থেকে শুরু করে কাজের অবস্থা থেকে শুরু করে এগুলো উন্নত হবে। এবং আমি চাই যে তোমার দেশে শ্রমিকদের কাজের অবস্থা, মজুরি এগুলো সব উন্নত হোক। ফলে দেখা যায় কি যে উন্নত দেশগুলো চাইলেও সরকার চায় না, কারণ আমাদের গার্মেন্টস গুলো তখন বিদেশে গেলে দেখা যাবে কি যে তখন কিন্তু এগুলোর কস্টলি হয়ে গেলে তখন আমাদের অন্যদের সঙ্গে টিকে থাকা আমাদের দায় হয়ে যাবে। আমরা জানি যে আমাদের গার্মেন্টস এর হিউজ পরিমাণে একটা লেবার ফোর্স কিন্তু গার্মেন্টসে কাজ করে, বিশেষ করে অশিক্ষিত নারী শ্রমিক বা অর্ধশিক্ষিত নারী শ্রমিক যারা আছে তারা কিন্তু এখানে কাজ করে। ফলে দেখা যাবে কি যে এদের কিন্তু তখন অন্য ক্ষেত্রে নিয়োগ দেওয়া কষ্টকর একটা অবস্থার সৃষ্টি হবে। আমরা জানি যে আমাদের লোয়ার স্টেট থেকে যদি আমাদের ইনকাম না বাড়ে, অর্থাৎ একেবারে লোয়ার লেভেল থেকে, তাহলে কিন্তু ইকোনমিতে ভালো অবস্থায় বা জীবনযাত্রার মান উন্নয়নের অবস্থা খুব ভালো করার কিন্তু কঠিন। যেমন আমি যদি বলি ধনী ব্যক্তিরা যদি বেশি বেশি ইনকাম করে সেক্ষেত্রে কিন্তু সমাজের সার্বিকভাবে কল্যাণ নিশ্চিত হয় না। তো সেক্ষেত্রে লোয়ার ইনকাম পিপুলকে যত আমাদের অর্থনৈতিক অ্যাক্টিভিটিস এর মধ্যে আনা যায় তত কিন্তু আমাদের অর্থনীতি ভালোর দিকে যায়। তো সেক্ষেত্রে সরকারের টার্গেট হলো যে এরা যাতে কাজ না হারায়, জব না হারায়, কারণ গার্মেন্ট যদি বাইরের দেশে না টেকে তাহলে কিন্তু এক্ষেত্রে এইসব শ্রমিকরা কাজ হারাতে পারে। তো এই জন্য সরকার চায় যে এসব জায়গায় শ্রমিক সংঘ আমাদের প্রয়োজন নাই। কিন্তু উন্নত দেশগুলো কিন্তু তারা নিয়মিত তাগাদা দিতে থাকে যে তোমার এখানে লেবার ইউনিয়ন করো না কেন, লেবার ইউনিয়ন করো না কেন, এটা তারা নিয়মিত বলতে থাকে আর কি। কিন্তু সরকার কিন্তু এক্ষেত্রে খুব বেশি যে অ্যাক্টিভ তা বলা যাবে না, এক্ষেত্রে অনেক ক্ষেত্রে সরকার এখানে উদাসীন। তো সরকার উদাসীন হওয়ার জন্য আমাদের যথেষ্ট কারণও আছে। এরপরে আমরা আসি আমাদের পরের টপিকে। তো এরপরে আমরা শ্রমিক সংঘের বিভিন্ন কার্যাবলী দেখছি, তো এগুলো একটু নিজেরা পড়ে নিলে হবে। কল্যাণমূলক কার্যাবলী কি কি করে তারা শ্রমিকদের কল্যাণের জন্য, এখানে শিক্ষা, প্রশিক্ষণ, সাধারণ চিকিৎসা এগুলো করে। সংগ্রামী কার্যাবলী অনেক সময় দেখা যায় যে চাকরির যৌথ দর কষাকষি, চাকরির শর্তাবলী উন্নত করা, চাকরির নিরাপত্তা, এগুলোর জন্য যেসব কাজ তাদেরকে আমরা বলি সংগ্রামী কার্যাবলী। এগুলো আবলি শব্দের অর্থে রস্বইকার হয়, তুমি এটা একটু দীর্ঘইকার দেয়া আছে, একটু ঠিক করে নিলেই হবে। রাজনৈতিক কার্যাবলী, শ্রমিক সংঘ দেখা যায় যে অনেক সময় তাদের রাজনৈতিক দলও গঠন করে শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য।
যেমন আমরা লেবার পার্টি দেখি ব্রিটেনে, তারা খুব শক্তিশালী একটা দল। এরকম আরো অনেক পার্টি আছে আর কি উন্নত দেশগুলোতে। আইন প্রণয়ন, দল গঠন, আইনসভায় প্রতিনিধি প্রেরণ ইত্যাদি তারা করে থাকে। আপোষমূলক কার্যাবলী, যেমন এখানে তারা কি করে, সেক্ষেত্রে মালিক আলাপ আলোচনার মাধ্যমে তারা শ্রমিকদের জন্য যথাসম্ভব সুযোগ সুবিধা, এখানে আমরা দেখি অনেক সময় মালিক পক্ষ শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি দেওয়া, সুযোগ সুবিধা বাস্তবায়ন। আপোষমূলক বলতে আমাদের দুই পক্ষের মধ্যে একটা মিউচুয়াল এগ্রিমেন্ট, যেটাকে আমরা বলি যে আমি এত চাই, তখন তারা দুজনের মধ্যে একটা দর কষাকষির একটা ব্যাপার থাকে আর কি, এরকম অবস্থার মধ্যে তারা নেগোশিয়েট করে আর কি। এগুলো একটু নিজেরা দেখে নিলে হয়ে যাবে। এবার আমরা আসি, আমরা বলছি যে শ্রমিক সংঘ কি মজুরি বৃদ্ধি করতে পারে? তো শ্রমিক সংঘর কাজই আমরা জানি যে তাদের কাজের অবস্থা উন্নয়ন, মজুরি বৃদ্ধি, এগুলো তাদের টার্গেট। তো শ্রমিক সংঘ কি মজুরি বাড়াতে পারে? তো এই আলোচনা আমাদের বেশ দীর্ঘ। আমাদের ইন্টারমিডিয়েটে আমরা যতটুকু দেখব শুধু ততটুকুর উপরেই আমরা জোর দিতে চাই। তো যারা হায়ার স্টাডিজে যাবে, ইকোনমিক্স যখন পড়বে, তখন এর উপরে আরো অনেক বেশি ডিসকাশন আছে, তোমরা সেখানে এগুলো দেখতে পারবে। তো যদি কারোর এটা জানার ইচ্ছা থাকে আমাকে বলতে পারো যে স্যার এখানে আর কিছু আছে কিনা। তো সেটা একটু, আমি মাস্টার্সের ক্লাস নিয়েছিলাম, তো সেখানে আমাদের এই শ্রমিক সংঘ মজুরি বৃদ্ধি করতে পারে কিনা এটার উপরে ডিটেলস আলোচনা আছে, অনলাইনে এটা পাওয়া যায়। তো তোমরা চাইলে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিতে পারি। আমার মনে হয় সেখানে যাওয়ার দরকার নেই, কারণ এটা অনেক হায়ার লেভেলের। তোমরা, আমার যতটুকু এখানে আছে আমরা সেখানে সেটুকুই দেখাতে চাই। তো আমরা একেবারে সহজ সিম্পল একটা ওয়েতে আমরা এখানে ব্যাখ্যা করতে চাই। তো এখান থেকে আমরা আসি, আমরা একটু গ্রাফিক্যালি দেখতে চাই যে শ্রমিক সংঘ আসলে মজুরি বাড়াতে পারে কিনা। তো আমরা জানি মজুরি কিভাবে নির্ধারিত হয়। তো মজুরি নির্ধারণের কোথাও বুঝতে অসুবিধা হলে বলবেন স্যার বুঝতে পারছি না। তো আমরা জানি যে মজুরি কিভাবে নির্ধারিত হয়। আমরা আশা করছি যে, আমি আশা করি তোমরা সবাই খুব পড়াশোনা করছো, কারণ তোমাদের ভবিষ্যৎটা অনেকটা ইন্টারমিডিয়েটের উপরেও কিন্তু নির্ভরশীল। এখান থেকে কিন্তু একটা হিউজ তোমরা পয়েন্ট, এখানকার মার্কসের উপরে তোমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে নির্ভর করে, যে এখান থেকে যে মার্কসটা পাবে তোমরা, তা কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তোমাদের সহায়ক হবে। সেহেতু এখন তোমরা যত আরামায়েশে কাটাবে, পরে কিন্তু তোমাদের তত অসুবিধায় পড়তে হবে। তো এখনকার সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এখনকার সময়টা তোমরা কিভাবে ইউজ করছো তার উপরে কিন্তু তোমাদের ভবিষ্যৎটা অনেক ক্ষেত্রে নির্ভরশীল। তো তোমরা আশা করি ঠিকভাবে সবাই পড়াশোনা করছো, এবং আমরা যা লেকচারগুলো দেখাচ্ছি সেগুলো তোমরা নিয়মিত বই থেকে পড়ছো। সৃজনশীল কোশ্চেন বা আমরা মাল্টিপল চয়েস যেসব কোশ্চেনগুলো এখানে দিচ্ছি, বহু নির্বাচনী প্রশ্নগুলো, সেগুলো তোমরা সবাই নিয়মিত চর্চা করছো আশা করছি। তো এবার আমরা আসি, আমরা বলছি যে শ্রমিকের মজুরি কিভাবে নির্ধারিত হয়। এতগুলো কথা আমি বললাম কারণ আমরা একটু এর আগেই দেখেছি শ্রমিকের মজুরি কিভাবে নির্ধারিত হয়। তো সেক্ষেত্রে আমরা এরকম একটা ভূমি অক্ষর, লম্ব অক্ষর নিয়ে আমরা এঁকেছিলাম, যেখানে আমাদের ছিল, কি কি ছিল আমাকে বলতে পারো কেউ? একজন মুখ ওপেন করো, রাফি বলো, এখানে আমরা কিভাবে মজুরি নির্ধারণ করেছিলাম? রাফি, আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। বলো এখানে কিভাবে আমরা মজুরি নির্ধারণ করেছিলাম। নিচে আমাদের কি ছিল? নিচে কি ছিল এখানে? শ্রমিক। আর উপরে কি? আর উপরে ছিল ইয়া স্যার প্রকৃত মজুরি। মজুরি। আর্থিক মজুরি না প্রকৃত মজুরি? স্যার প্রকৃতি মজুরি। আর এখানে কি ছিল? এটা কি ছিল? এটা কি ছিল? এটা কি কার্ভ? এটা কি কার্ভ? আমি যে এলডি লিখলাম, এলডি এর ফুল মিনিং কতবার বলেছি আমি? এলডিটা কি? স্যার ডিমান্ড অফ লেবার। শ্রমের চাহিদা রেখা। আর উপরেরটা কি? শ্রমের যোগান রেখা। তাহলে মজুরি কোথায় নির্ধারিত হওয়ার কথা এই অনুযায়ী? মিডল পয়েন্ট ইতে স্যার। ইকুইলিব্রিয়ামে। তাহলে এখানে যেখানে ভারসাম্য হবে সেখানে শ্রমের মজুরি নির্ধারিত হওয়ার কথা, এখানে হওয়ার কথা। তো এই পয়েন্টটাকে আমরা বললাম এটা হলো শ্রমিকের ভারসাম্য বিন্দু, যেটাকে আমরা বললাম পয়েন্ট ই। এই পয়েন্ট আমরা বললাম। এখন শ্রমিক সংঘের কাজে কি মজুরি বাড়ানো না কমানো? এই শ্রমিক সংঘের বাড়ানো। তো মজুরি বাড়ায়, তাহলে আমাদের মজুরির লাইনটা নিচে আসবে, ঠিক আছে? এখানে স্যার। আসবে। এই মজুরি বাড়ানোর লাইন কি নিচে আসে নাকি না উপরে যায়? উপরে যাবে স্যার। তাহলে নিচে আসা বলতেছে কেন? জি স্যার। তাহলে এখন আমরা আসি, তাহলে মজুরি বাড়ালে সেটা নিচে আসবে না, অবশ্যই সে উপরে নিতে চাইবে, W1 এ নিতে চাইবে। বুঝতে পেরেছো? তাহলে W1 এ আমরা বললাম যে এখানে আমাদের এটা লিখে দিলাম, এটা হলো আমাদের W1। W1 ওকে। এবার বলো, এখন এখানে কি শ্রমিক সংঘ মজুরি বাড়ালে তার কি কোনো অসুবিধায় পড়তে হয়?
ভারসাম্য অনুযায়ী তার কি কোনো অসুবিধায় পড়তে হয়? শ্রমিক সংঘ মজুরি বাড়িয়ে কোথায় নিয়ে গেছে? স্যার W1 এ। ডাব্লিউ আর নিলে তার অসুবিধা কি বলো? স্যার, তার কস্ট বেড়ে যাবে। কিসের কস্ট বাড়বে? শ্রমিকদের কিসের জি কস্ট স্যার। বাড়বে? শ্রমিকদের কষ্টের বাড়ার নিয়ে তো আমাদের চিন্তা নেই। শ্রমিক স্যার, সংঘের কাজ শ্রমিকের হলো মজুরি বাড়ানো। তো এইখানে স্যার শ্রমিক লাভবান হবে স্যার, আর যে উৎপাদন করবে তার স্যার লস হবে, মানে একটু বেশি টাকা দিতে হবে আর কি। স্যার শ্রমিকের চাহিদাটা বাড়বে। শ্রমিকের চাহিদা কোথায় বেড়েছে? শ্রমিকের চাহিদা তো আমি দেখছি W1F আর যোগান তো দেখছি W1G। তাহলে এখানে কি আছে? এখানে কি আছে? W1 এ গেলে এখানে কি হচ্ছে? শ্রমিকের চাহিদা কতটুকু? দ্রুত বলো। চাহিদা কতটুকু? W1F আর যোগান কতটুকু? W1G। তাহলে FG পরিমাণটা কি এখানে? একটা গ্যাপ না? এই তোমাদের মাথায় কিছু থাকে না কেন? এটাকে আমরা বলছি কি এক্সেস সাপ্লাই অফ লেবার। এক্সেস সাপ্লাই অফ লেবার অর্থ কি? এফজি পরিমাণ লেবার কি থাকবে? এফজি পরিমাণ লেবার কি থাকবে এখন? বেকার থাকবে। এই পরিমাণ লেবার বেকার থাকবে। তাহলে শ্রমিক সংঘ মজুরি বাড়াতে পারে। যদি W0 থেকে সে W1 এ যায় তাহলে দেখা যাবে কি একটা নির্দিষ্ট পরিমাণ শ্রমিক বেকার হয়ে যাবে। কিন্তু এখন দেখো তো, তাহলে এখন যদি বলি তাহলে এখানে যদি ভারসাম্য হতো তাহলে শ্রমিকের যোগান রেখাটা কোথায় চলে আসতো? এখানে চলে আসতো, এই যে এইটা এখানে কিন্তু তার ভারসাম্য হওয়ার কথা। ঠিক আছে, মজুরি বাড়ানোর পরে এই হলো তার ভারসাম্য বিন্দু, কারণ ওই পরিমাণ শ্রমিক এফজি পরিমাণ শ্রমিক বেকার হয়ে গেছে। এখন আমি তো কোশ্চেন করেছি যে এখন যদি আমি শ্রমিক সংঘ মজুরি বাড়াতে পারে তাহলে বাড়ালে কি অসুবিধা হচ্ছে তার? শ্রমিক সংঘ তো মজুরি বাড়াতে পেরেছে না, কিন্তু তার অসুবিধা কি হচ্ছে? এই অসুবিধা কি? অসুবিধাটা কি হয়েছে? এই মজুরি বাড়ানোর ফলে অসুবিধাটা কি হয়েছে? স্যার বেকারত্ব বাড়ছে। তাহলে এফজি পরিমাণ লেবার এখন বেকার হয়ে গেছে, মজুরি তো জি সে স্যার। বাড়াতে পেরেছে। মজুরি বাড়ালে তার অসুবিধাটা কি? শ্রমিক সংঘ কি মজুরি বাড়াতে পারে? তো বাড়াতে তো পেরেছে সে, বাড়াতে জি পারছে। স্যার। তার অসুবিধার দিকটা কি? এফজি পরিমাণ শ্রমিক এখন কি হয়ে গেছে? বেকার হয়ে গেছে। বেকার। এখন যদি তোমাকে কোশ্চেন করা হয় যে এই যে এফজি পরিমাণ শ্রমিক বেকার হয়ে গেছে, এরা কি সবসময় বেকার থাকবে নাকি এই এই মজুরিটাও টিকবে কিন্তু একজন শ্রমিকও বেকার নাও হতে পারে, এরকমও হতে পারে? বলো। জি স্যার, এরকম হতে পারে স্যার, ভারসাম্য হতে পারে স্যার। কিভাবে হতে পারে এরকম? স্যার কম হতে এরকম হতে পারে W1 থেকে স্যার W0 তে আসলে স্যার আমি আমি আগে কোশ্চেন মজুরি কমে। আমি আগে যেটা বলেছি সেটা বুঝো। আমি বলেছি যে W1 এ মজুরি থাকবে এবং একজনও বেকার থাকবে না। এটা কি কখনো পসিবল হতে পারে? না না, স্যার। এটা পসিবল হতে পারে না। এটা তখনই পসিবল হবে, চিন্তা করো, এটা তখনই পসিবল হবে যদি ধরো গার্মেন্টস ফ্যাক্টরি, আমরা যে কোনো একটা ফ্যাক্টরির কথা চিন্তা করছি বা গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা চিন্তা করছি। এখন যদি কোনো ক্রমে আমাদের নতুন নতুন বাজার সৃষ্টি হয়েছে বিভিন্ন দেশে, বুঝতে পেরেছো? বুঝতে জি পেরেছো? স্যার। বিভিন্ন দেশে নতুন জি নতুন বাজার সৃষ্টি হয়েছে। তাহলে এখন দেখো তো, আমি যে গার্মেন্টস প্রডিউস করি সেটা ডিমান্ড এখন কি হয়ে যাবে গার্মেন্টসের? এই আমি যেসব পোশাক আশাক তৈরি করি কমে যাবে। সেগুলো ডিমান্ড কি হয়ে যাবে? কমে যাবে। কমে যাবে। এই আমার যদি নতুন বাজার সৃষ্টি হয় তাহলে কি আমার ডিমান্ড কমে আমার গার্মেন্টসের? স্যার ডিমান্ড বাড়বে স্যার। কথা বুঝো না কিছু না। আমি যদি বলি যে আগে ধরলাম আমি শুধু আমেরিকায় পোশাক পাঠাতাম, এখন আমেরিকাও পাঠাই, জার্মানিও পাঠাই, নেদারল্যান্ডসও পাঠাই, ইউরোপিয়ান ইউনিয়নে যেগুলো আছে তাদেরকেও পাঠাই, সব দেশে পাঠাই। অনেক দেশ এখন আমার সৃষ্টি হয়েছে, সব দেশ না হোক কিছু কিছু দেশ যেগুলো আমাদের নতুন বাজার সৃষ্টি হয়েছে। নতুন বাজার সৃষ্টি হলে আমার তাহলে ছাড় বেড়ে যাবে। গার্মেন্টসের জি স্যার, ডিমান্ড বাড়লে কি হবে? তখন তো আমার লেবার ডিমান্ড কি বাড়বে না কমবে? তাহলে বাড়বে। তাহলে বাড়বে স্যার। লেবার ডিমান্ড যদি বাড়ে তাহলে দেখো তো, আগে লেবার ডিমান্ড কার কোন জায়গায় ছিল? এই যে LD0 তে ছিল। এখন যদি লেবার ডিমান্ড বাড়ে তাহলে সেই লেবার ডিমান্ড কার্ভটা কোন পয়েন্টে যে হাজির হতে পারে? এখন কোন পয়েন্টে যে হাজির হতে পারে? LS0। জি পয়েন্টে যে হাজির হতে পারে, এই যে জি পয়েন্ট। ও জি পয়েন্ট। তাহলে জি পয়েন্টে যদি, তাহলে দেখো তো যদি জি পয়েন্টে যায় একজন লেবারও কি এখন বেকার আছে? কারণ এখানে তো একটা লেবার সাপ্লাই আছে, একটা লেবার ডিমান্ড আছে না? এই যে জি স্যার।
এটা কি? আমি যদি এটাকে বলি, এটা হলো আমাদের এল ডি। কত এটা এল ডি কত? এলডি 1 স্যার। তাহলে দেখো তো এবার এখানে আমাদের এলডি 1 আর আগের যে এলএস 0 সেটা এখন এক পয়েন্টে মিলে গেছে না, এই যে জি পয়েন্টে। তাহলে জি স্যার। এখন কি এখানে লেবার ডিমান্ড আর লেবার সাপ্লাই কিন্তু এক আছে, সেহেতু এখানে কি একজনও বেকার আছে এখন? না স্যার। তাহলে শ্রমিক সংঘ কি, এখন যদি আমি তোমাকে বলি শ্রমিক সংঘ কি মজুরি বাড়াতে পারে, আনসার কিভাবে দিবে? যদি স্যার মানে যে তার মানে এই যে আপনি যেটা বলছেন উদাহরণ দিতে যদি আমি দুটো গার্মেন্টস পয়েন্টে এর বলেছি, দুটো পয়েন্টে বলেছি। প্রথমে একটা স্টেটে ব্যাখ্যা দিয়েছি, পরে আরেকটা স্টেটে ব্যাখ্যা দিলাম। দুটোই ব্যাখ্যা দাও, বলো দ্রুত, সময় কমে যাচ্ছে। তাহলে একটা স্টেট স্যার যেটা আপনি বললেন যে যে গার্মেন্টস আগে আমি শুধু আমেরিকায় না না, গার্মেন্টস এর ওসব কোনো ব্যাখ্যা না, আমি দুটো স্টেটে ব্যাখ্যা দিয়েছি। আরেকজন বলো, আরেকজন বলো, আমি কি কি ব্যাখ্যা দিয়েছি? শ্রমিক সংঘ কি মজুরি বাড়াতে পারে, প্রথমে কি ব্যাখ্যা দিয়েছি? এই প্রথমে না বললাম শ্রমিক সংঘ মজুরি বাড়াতে পারে, কিন্তু তার ভিত্তিতে কি সৃষ্টি হবে? স্যার তার ভিত্তিতে বেকারত্ব সৃষ্টি হবে। হ্যাঁ, কিছু লোক বেকার। বেকারত্ব সৃষ্টি হবে। কিন্তু এখন যদি বলা হয় যে এই যে বেকারত্ব, এই বেকারত্ব না সৃষ্টি করেও শ্রমিক সংঘ কি মজুরি বাড়াতে পারে, তখন কি বলবো? তখন স্যার বাড়াতে পারে, পারে। কিন্তু যদি আমার কি বেড়ে যায়, ঠিক ওই পরিমাণে চাহিদা। যে পরিমাণ লেবার বেকার চাহিদা। আছে, যদি ওই পরিমাণ লেবারের চাহিদা বেড়ে যায়, অর্থাৎ আমি যে জি সব স্যার। জিনিসপত্র বিক্রি করি সেগুলো ডিমান্ড যদি সেম পরিমাণে বাড়ে, তাহলে দেখা যাবে কি ওই মজুরিটা টিকে থাকবে। এখন দেখা যায় যে কোন জি সময়, এখন তো আমি যদি তোমাকে কোশ্চেন করি, তাহলে বলো তো মজুরি বৃদ্ধি যদি শ্রমিকরা দর কষাকষি করতে চায়, তাহলে সেটা কোন সময় সবচেয়ে ইফেক্টিভ হবে, কোন সময় সবচেয়ে কার্যকরী হবে? যদি শ্রমিকরা টের পায়, কি টের পায়? চাহিদা চাহিদা বেড়ে যায়। যে সে প্রতিষ্ঠানে কাজ করছে সেই প্রতিষ্ঠানের উৎপাদনটাও, উৎপাদন চাহিদাও অনেক বেশি বেড়ে যাচ্ছে অন্যান্য কান্ট্রিগুলোতে, বা ওই উৎপাদন চাহিদা বাড়ছে। ফলে দেখা যাবে কি লেবারের ডিমান্ডও বাড়ার কথা, সেই ক্ষেত্রেও কিন্তু সে ফার্মের সঙ্গে নেগোশিয়েট করে তার ফার্ম বা ইন্ডাস্ট্রিগুলো, তখন কিন্তু এই মজুরিটা কিন্তু বাড়াতে পারে। বুঝতে পেরেছো? জি স্যার। তোমাদের কিন্তু কেউ পড়াশোনা করছে না, তোমাদের কিন্তু আনসার দেখে আমি বুঝতে পারছি। এর জন্য কিন্তু তোমাদের পরে অনেক কস্ট বিয়ার করতে হবে। তোমরা যদি আশা করে বসে থাকো যে আমাদের পরীক্ষা হবে না, আমরা ওই আগের মতো এরকম পাশ করে যাব, আমার মনে হয় তোমরা কিন্তু বোকা হয়ে যাবে একেবারে। যদি পরীক্ষা শুরু হয়ে যায়, তোমাদের কিন্তু আর কোনো এদিক ওদিক করার, নড়াচড়া করার ক্ষমতা থাকবে না। সো বি কেয়ারফুল। আর যারা তোমরা ক্লাস করছো না, তারাও বি ভেরি কেয়ারফুল। আচ্ছা, তাহলে এখন আমরা আসি। আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের টপিকে চলে যাই, যেখানে আমরা ছিলাম। হ্যাঁ, এখন কি দেখতে পাচ্ছ? তাহলে তোমরা শ্রমিক সংগঠন নিজেরা এখান থেকে পড়ে নিবে। এখন আমরা আসি আমাদের পরের টপিক। এখন আমরা বলছি মজুরি। তাহলে মজুরি আমরা বলেছিলাম কি যে শ্রমিককে মজুরি প্রদান করা হয়। শ্রমিককে কেন মজুরি প্রদান করা হয়? কারণ শ্রমিক তার শারীরিক আর মানসিক যে শ্রম দেয়, তার বিনিময়ে তার যে একটা খারাপ লাগা আছে, বিনিময়ে তার যে পারিতোষিক বা পারিশ্রমিক দেয়া হয়, তাকে আমরা বলি মজুরি। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আমরা কিন্তু আগেও বলেছি। আচ্ছা, আমাকে বলো তো শ্রমিককে মজুরি কেন দেওয়া হয়? আমরা গত ক্লাসে কি বলেছিলাম? শ্রমিকের কি কোনো খারাপ লাগা অনুভূতি আছে, বা তার কি কোনো, জি স্যার। কারণ আমরা জানি কি যে আমাদের এই কাজ করাটা আমাদের সবসময় খারাপ লাগে, যে কোনো কাজই আমাদের খারাপ লাগে। তো এই খারাপ লাগাকে অফসেট বা সমান করার জন্য আমাদের করা হয় কি কম্পেনসেশন, যেটাকে আমরা বলি কম্পেনসেশন, অর্থাৎ ক্ষতিপূরণ। শ্রমিকের এই শারীরিক আর যে মানসিক ক্ষতি হয় কাজের মাধ্যমে, তো সেই ক্ষতিপূরণ, অর্থাৎ খারাপ লাগাটা কিন্তু আমার একটা ক্ষতি, খারাপ লাগাটা আমার একটা ক্ষতি, এটা সবসময় মনে রাখবে। ক্ষতি হলেই কেবল আমার খারাপ লাগে। তো খারাপ লাগা যে ক্ষতি, এই ক্ষতিপূরণের জন্য তাকে যে পারিতোষিক বা পারিশ্রমিক প্রদান করা হয়, তাকে আমরা বলি কি শ্রমিকের মজুরি। এখন আমরা বলছি যে এই যে আমাদের শ্রমিকের মজুরি, এটা আমরা বলছি যে এটা কিভাবে প্রদান করা হয়। শ্রমিকের মজুরি সাধারণত দুই ভাবে দেওয়া হয়, একটা হলো সময় ভিত্তিক মজুরি আর একটা হলো কর্মভিত্তিক মজুরি। সময় ভিত্তিক মজুরি কি, যে তুমি কাজ করতে থাকো, একটা নির্দিষ্ট সময় পরে তুমি মজুরি পাবে। যেমন আমি মাস ভিত্তিক, ঘন্টা ভিত্তিক, তারপরে আমাদের যেমন তুমি 8 ঘন্টা কাজ করলে এত মজুরি পাবে, পার ঘন্টায় এত পাবে, এমনও হতে পারে। তারপরে বলা হলো যে তুমি মাস ওয়াইজ এত পাবে। তো আমরা জানি যে বাংলাদেশে মাসিক ভিত্তিতে মজুরিটা বেশি, সময় ভিত্তিক মজুরিটা বেশি। কর্মভিত্তিক মজুরিও কিন্তু আমাদের আছে। তো এখানে আমাদের কর্মভিত্তিক মজুরিটা কেমন, যে তুমি কি রকম কাজ করবে, যতগুলো প্রডিউস করবে তার উপরে তোমার মজুরি দেওয়া হবে। যেমন যদি বলা হয় যে তুমি
যদি বলো যে তুমি ধরো এমন হতে পারে যে তুমি একটা রেস্টুরেন্টে কাজ করো, তুমি রুটি তৈরি করছো। তো বলা হলো যে তুমি প্রত্যেকটা রুটি যদি তৈরি করো তা প্রত্যেকটা রুটির জন্য তুমি 2 টাকা করে পাবে। অর্থাৎ কাজ ভিত্তিক যেটাকে আমরা বলছি যে তুমি কাজ করো, তার একটা করে উৎপাদন করবে, তার বিনিময়ে তুমি যে পরিমাণ পাবে সেটাকে আমরা বলছি কর্মভিত্তিক মজুরি। অথবা যদি তুমি বলো যে তুমি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করো, তুমি এতগুলো কাপড় কাটলে এত পাবে, তখন কিন্তু তোমার আর সময় ভিত্তিক মজুরি আসে না, তখন কিন্তু তোমার কতগুলো কাটছো তার উপরে আসছে, অথবা কতগুলো সেলাই করছো তার উপরে তোমাকে মজুরি প্রদান করা হয়। অর্থাৎ সময়ের ভিত্তিতে না দিয়ে এখানে আমরা কাজের ভিত্তিতে দেওয়া হয়। তো অনেক দেশে দেখা যায় যে সময় ভিত্তিক হলে তখন ফাঁকিবাজির একটা টেন্ডেন্সি চলে আসে। এজন্য উন্নত দেশগুলোতে দেখা যায় কর্মভিত্তিক মজুরিটাই বেশি হয়। তো এরপরে আমরা আসি, আমরা দেখি যে এখন আমাদের মজুরির কি কি বৈশিষ্ট্য আছে। তো আমরা বলছি শারীরিক আর মানসিক শ্রমের পুরস্কার, যেটাকে আমরা বলি মজুরি, শ্রমিকের। তো মজুরি আমাদের দাতা কে দেয়? মজুরি দেয় হলো যে নিয়োগকর্তা, উৎপাদনকারী, যে সে হলো শ্রমিককে মজুরি দেয়, আর গ্রহীতা হলো শ্রমিক নিজে মজুরি গ্রহণ করে। তো এখানে আমরা জানি কি যে শ্রমিকের মজুরিটা কিভাবে নির্ধারিত হয়, আমরা অনেক সময় চাহিদা যোগানের ভিত্তিতেও বলি, অথবা যে গ্রহীতা আর যে মজুরি দিচ্ছে, যে দাতা শ্রমিক, দুইজনের মধ্যে একটা চুক্তি অনুযায়ী নির্ধারিত হয়, এটা হতে পারে। যেমন আমাদের যেমন আমি যদি বলি যে আমি কোনো প্রতিষ্ঠানে যখন জব করি, তখন একটা চুক্তি থাকে যে এই পরিমাণ মজুরি দেওয়া হবে, তোমার এই কন্ডিশন আছে, তার ভিত্তিতে তোমাকে চুক্তি ভিত্তিক এই মজুরি তোমাকে দেওয়া হবে। এরপর আমরা আসি যে সময়, তারপরে কর্ম সম্পাদন, এগুলোর ভিত্তিতে মজুরি নির্ধারিত হয়। এরপর আমরা বলছি যে সময়ের পরিবর্তনের প্রেক্ষিতে মজুরি হারেও পরিবর্তন আসে। সময় যদি পরিবর্তন হয়, তো যেমন আমি যদি বলি এখন আমাদের খারাপ সময়, সেক্ষেত্রে কিন্তু মজুরির একটু কমে যাওয়ার চান্স থাকে, কারণ এখন কিন্তু অনেক জবগুলোতে আমরা দেখছি যে মজুরি কমানোর একটা টার্গেট আমরা দেখছি। আর দেখা যায় কি যে এখন যে বিশেষ পরিস্থিতি, এই পরিস্থিতি যদি আবার ভালোর দিকে যায়, তাহলে দেখা যাবে কি শ্রমিকের মজুরি বেড়ে যেতে পারে। আমরা এখন করোনার সময় দেখা যাচ্ছে যে সব জায়গায় কিন্তু মজুরি কমার একটা টেন্ডেন্সি আমরা দেখছি। আর অন্যান্য ক্ষেত্রে দেখা যায় যে যেখানে আমাদের শ্রমিকদের দেখা যাবে যে যখন অর্থনীতি ভালোর দিকে যায়, উৎপাদন বাড়ে, তখন দেখা যায় যে আমাদের শ্রমিকদের কিন্তু মজুরি বাড়বে আর কি। কিন্তু এখন কিন্তু এমন না যে সব ক্ষেত্রে শ্রমিকদের মজুরি কমছে। এমন অনেক সেক্টর আছে, যেমন নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সেগুলোর কিন্তু ডিমান্ড অনেক বেড়ে গেছে এখন, কারণ মানুষ তার বিলাসজাতগুলো কমিয়ে দিয়ে, কিছুটা কমিয়ে দিয়ে এখন কিন্তু নিত্য প্রয়োজনীয়টা বেশি সে কনজিউম করছে আর কি। সেক্ষেত্রে কিন্তু তাদের যে মজুরি পরিবর্তন, সেটা কিন্তু খুব বেশি হয়নি। তো এরপর আমরা বলছি কি মজুরি চাহিদা যোগানের মাধ্যমে নির্ধারিত হয়, এটা আমরা এখানে দেখলাম। তো এরপরে আমরা আসি ইবাদত হোসেন আর রাহায়ান, বলো তোমরা এতক্ষণ দেরি করেছো কেন? এখন ক্লাসে আসছো কেন? স্যার আমি তো ক্লাসে ছিলাম, আমি 27-এ ডিসকানেক্ট হয়ে গেছি, আবার ঢুকছি স্যার। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এরপরে আমরা আসি, এবার আমরা দেখি যে একই পেশায় মজুরি, একই পেশায় আমাদের মজুরি পার্থক্য হয় কেন। তো এখন আমরা দেখি যে শিক্ষাগত যোগ্যতা। তো একই তুমি পেশায় কাজ করছো, যেমন আমি যদি বলি ব্যাংকের ক্ষেত্রে তুমি একই পেশা ব্যাংকের, কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে কি যে একজন যে শিক্ষাগত যোগ্যতা ডিফারেন্ট হওয়ার কারণে এখানে কিন্তু বেতন কাঠামোতে একটা পার্থক্য থাকে। যেমন একই পোস্টে কাজ করেও শিক্ষাগত যোগ্যতা বেশি থাকার কারণে তার কিন্তু প্রমোশন বা বেতন স্কেলও ডিফারেন্ট হয়। কিন্তু দেখা যায় কি যে আমি একই পেশায় কাজ করি, কিন্তু আমি ব্যাংকে জব করছি আমি, কিন্তু দেখা যায় যে আমি টাকা গুনছি, আমার কিন্তু একটু তুলনামূলকভাবে বেতন কম থাকে। এবং এখানে দেখা যায় যে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও কিন্তু এরকম দেখা যায়। যেমন যে ক্ষেত্রে আমি অফিসার হতে গেলে যে ধরনের এডুকেশন কোয়ালিফিকেশন চায় ব্যাংকগুলো, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যারা টাকা পয়সা গুনে থাকে, অর্থাৎ যারা ক্যাশিয়ার হয়, তাদের ক্ষেত্রে কিন্তু ওরকম যোগ্যতা চায় না আর কি, যোগ্যতার পার্থক্য থাকে। এজন্য তাদের মজুরিতেও পার্থক্য থাকে। অভিজ্ঞতার কথা বলছি আমরা। যদি কেউ অভিজ্ঞ ব্যক্তি হয়, তখন দেখা যায় যে যেমন আমরা কোনো বিভিন্ন প্রতিষ্ঠানে যখন জবের ক্ষেত্রে দেখি, তখন বলে যে এত বছরের অভিজ্ঞতা, অর্থাৎ অভিজ্ঞতা হলে তার কিন্তু বেতনটা বেশি থাকে। ফলে একই পেশা হলে অভিজ্ঞতা যত বাড়ে, তত কিন্তু মজুরি বাড়ে। যেমন আমরা যদি বলি যে শিক্ষকতা পেশায় দেখা যায় কি প্রভাষক থেকে যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসরের দিকে যেতে থাকে, তখন কিন্তু অভিজ্ঞতা বাড়তে থাকে। এই অভিজ্ঞতার মূল্য হিসাবে কিন্তু উপর লেভেল যত ওঠা হয়, তত কিন্তু তাদের মজুরিও বাড়তে থাকে। এরপর আমরা যদি বলি দক্ষতা, দক্ষতা যদি একই পেশায় আছে, কিন্তু আমি একজন দক্ষ শ্রমিক, তাকে কিন্তু তুলনামূলকভাবে সুবিধা বা তার আদার ফ্যাসিলিটিস বা শুরু করে তার বেতনও কিন্তু তুলনামূলকভাবে পার্থক্য হতে পারে। এরপর আমরা বলছি দায়িত্ব পদমর্যাদা, যেমন আমরা শিক্ষকের ক্ষেত্রে বললাম আর কি, দায়িত্ব পদমর্যাদা, তার দায়িত্ব বোধ কিন্তু তখন দায়িত্ব কিন্তু আরো বেড়ে যায়, যত উপরের লেভেলে যায় তখন কিন্তু তার দায়িত্ব বাড়তে থাকে, তখন কিন্তু তার মজুরিও পার্থক্য হয়। যেমন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর, যত উপরের লেভেল যায় বা যত পদমর্যাদার পার্থক্য হয়, তত কিন্তু তাদের বেতনেও পার্থক্য হয়।
এরপর আমরা বলছি যে চাকরির শর্ত, যেমন দেখা যায় যে যেখানে চাকরির শর্ত অনেক শিথিল সেক্ষেত্রে কিন্তু তাদের মজুরি একটু কম হয়, আর চাকরির শর্ত জটিল হলে সেক্ষেত্রে কিন্তু একটু মজুরি বেশি হয়। তো চাকরির শর্ত জটিল হলে আমাদের প্রকৃত মজুরিটা কমে যায়, কারণ সেখানে আমাকে পারিশ্রমিকটা বেশি দিতে হয়। আর যদি চাকরির শর্ত শিথিল হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রকৃত মজুরিটা একটু বেশি হয়, কারণ আমি কম কাজ করলে একটু রিল্যাক্স পেলেও আমার কিন্তু সেটা একটা মানসিক ভালো লাগা বোধ থাকে। মানসিক ভালো লাগাটাও কিন্তু আমাদের প্রকৃত মজুরির একটা অংশ। এরপর আমরা আসি কাজের ভিত্তিতে মজুরি। তো একই পেশায় কাজ করে যদি কাউকে বেশি শ্রম দেয় তাহলে সেক্ষেত্রে তার মজুরি বেশি, কম শ্রম দিলে মজুরি কম। ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ, তো একই পেশায় কাজ করছি কিন্তু আমি যদি বলি যে কেউ ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করছে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার মজুরি বেশি, আর যে কম ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করছে তার কিন্তু মজুরি একটু কম হয়। এরপর আমরা বলছি শারীরিক যোগ্যতা, একই পেশায় কাজ করা সত্ত্বেও যদি যোগ্যতা কারোর বেশি হয়, কেউ যদি বেশি প্রডিউস করে তাহলে তার যদি আমরা এখানে আমরা বলছি কি তাহলে তার এক্ষেত্রে কিন্তু তার মজুরি বেশি হয়। আর দেখা যায় যে যার শারীরিক যোগ্যতা কম তার কিন্তু মজুরি কম হয়। তো ভৌগোলিক গতিশীলতার অভাব, তো এখানে দেখা যায় যে যেমন আমরা যদি বলি যে আমাদের একটা ব্যাংকের ব্রাঞ্চ আমাদের আছে হলো গ্রামের দিকে আর একটা ব্রাঞ্চ আছে শহরের দিকে। তো দেখা যাচ্ছে যে আমি গ্রামের দিকে কাজ করতে ইচ্ছুক, কারণ কি, কারণ হলো আমি ভৌগোলিক গতিশীলতা চাই না, আমি এখান থেকে ঢাকায় কাজ করতে চাই না, আমার এখানে একটা পারিবারিক বন্ধন আছে। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে সে যদি এখানে কাজ করে তার কিন্তু মজুরিটা কম হবে, কারণ আমরা জানি গ্রামের দিকে কাজ করলে তুলনামূলক হাউস রেন্ট থেকে শুরু করে আদার ফ্যাসিলিটিস কিন্তু তুলনামূলক কম হয়, শহরের ক্ষেত্রে একটু বেশি হয়, কারণ শহরে কিন্তু এক্সপেন্ডিচারটাও বেশি। তো সেক্ষেত্রে দেখা যাবে কি যে মজুরি একই পেশায় কাজ করেও গ্রামের দিকে কাজ করে তার মজুরিটা কম হচ্ছে, কারণ সে শহরে যেতে চায় না, ভৌগোলিক গতিশীলতা সে চায় না, ফলে তার মজুরিটা কম। আর যারা শহরে কাজ করে তাদের মজুরিটা তুলনামূলক বেশি হয়। কেউ বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবে। এরপর আমরা বলছি যে আমার সময় শেষ হয়ে গেলে তোমরা পরের ক্লাসটা তোমরা পরে যতটুকু আছে এখানে থিওরি টাইপের ততটুকু তোমরা দেখে নেবে, এখানে আমাদের মোটামুটি এগুলো সহজই আছে। তো এবার দেখো যে আমাদের বিভিন্ন পেশায় মজুরি পার্থক্য হওয়ার কারণ। তো এখানে আমরা দেখছি যে কাজের প্রকৃতি, তো কাজের বিভিন্ন পেশায় বিভিন্ন রকম কাজ, কাজের প্রকৃতি অনুযায়ী মজুরি। দক্ষতার পার্থক্য, বিভিন্ন পেশায় একই রকম দক্ষতা লাগে না। যেমন আমি যদি বলি ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যেরকম দক্ষতা লাগে বা ডক্টর হওয়ার জন্য যেরকম দক্ষতা লাগে, আমি যদি বলি যে আমার ঝাড়ুদার হওয়ার জন্য সেরকম দক্ষতা লাগে না। তো ঝাড়ুদার হওয়ার জন্য আমার কোনো ট্রেনিংও প্রয়োজন নেই, খুব বেশি ট্রেনিং প্রয়োজন নেই। একদিন একজনের সঙ্গে ঝাড়ু ধরে তার সঙ্গে আমি ট্রাই করলে ঝাড়ুদার হতে পারি, কিন্তু আমি একদিন ওরকম ঝাড়ুদারের মতো ট্রাই করলে আমি কিন্তু ইঞ্জিনিয়ার বা ডক্টর বা টিচার এরকম হওয়া পসিবল না। ফলে সেক্ষেত্রে দক্ষতার পার্থক্য হওয়ার ফলে দেখা যায় যে মজুরিরও পার্থক্য হয়। এরপর আমরা বলছি যে কাজের স্থায়িত্ব, তো কাজের স্থায়িত্ব যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মজুরিটা তুলনামূলক কম হয়। যেসব কাজের স্থায়িত্ব অনেক বেশি সেখানে কিন্তু মজুরিটা তুলনামূলক কম, আর যেসব কাজের স্থায়িত্ব কম সেখানে কিন্তু মজুরিটা অনেক বেশি। যেমন আমরা যদি বলি যে আমাদের ক্রিকেট খেলাটাকে আমরা কাজ হিসাবে ধরছি না ওরকম পেশা হিসাবে, কিন্তু দেখা যায় কি যে ক্রিকেটারদের কিন্তু তুলনামূলক বেতনটা বেশি হয়। কারণ কি, কারণ তাদের লাইফ ক্রিকেটের স্প্যানটা কিন্তু কম, খেলার যে সময়টা সেটা কিন্তু খুব বেশি না, অল্প সময় কিন্তু তারা খেলে আর কি, ফলে দেখা যায় কি তাদের বেতনটা কিন্তু তুলনামূলক বেশি হয়। স্যার আমাদের অধ্যায় শেষে যেসব প্রশ্ন আছে আপনি বললেন ওইসবের উত্তর দিয়ে আপনাকে জানাতে, মানে না না না, জানাতে সৃজনশীল বলবো যে প্রশ্ন লিখতে। আমি একটা বলে দিব যে তোমরা শেষ করেছো কিনা, তারপরে আমি একটা নির্দিষ্ট জায়গা থেকে বলবো যে এখানকার আনসারটা আমাকে জানাও, তখন তোমরা আমাকে ওই আনসারটা, স্যার স্পেসিফিক আনসারটা আমাকে ছবি তুলে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। জি স্যার, এই অধ্যায়ের। না না না, আমি সব যতগুলো লেকচার দিয়েছি সেটার একটা টাইম দিব, এই ঈদের পর পরই একটা টাইম দিব, আচ্ছা সবগুলো আমি দেখতে চাই, ঠিক আছে? কলেজ খুললেও আচ্ছা সেটা আমি স্যার, আমি ভাবছি আজকেই। না না না, আজকে না, কলেজ খুললেও সেটা আমি দেখতে চাই। এখন রোজা রমজানের সময় অনেকে একটু তাদের এই সময় রোজা থাকে, ফলে তাদের একটু শারীরিক পরিশ্রমও হয়। আমি একেবারে করে যখন এটা শেষ হবে তারপর পরে আমি এটার একটা উপরে একটা কাজ দিব। আর তোমাদের এটা আগেই করে রাখার দায়িত্ব, কিন্তু তোমরা এখন আমাকে জিজ্ঞেস করলে হবে না, আমি ধরে নিয়েছি তোমরা আগে সব শেষ করে ফেলেছো। তারপর আমরা বলছি কি থ্যাংক ইউ। যে কাজের ঝুঁকি ও দায়িত্ব, যে কাজের ঝুঁকি বেশি সেই কাজে দেখা যায় যে মজুরি বেশি হয়, আবার যে কাজে একটু ঝুঁকি কম সে কাজে দেখা যায় যে মজুরি তুলনামূলকভাবে কম হয়। পদমর্যাদা, তো পদমর্যাদাটা আমাদের বিভিন্ন পেশা ভিত্তিক পদমর্যাদার পার্থক্য থাকে, সেখানে আমাদের মজুরিও পার্থক্য হয়। সামাজিক মর্যাদা, তো এগুলো তোমরা একটু দেখে নিও এগুলো। এখন আমরা আসি, আচ্ছা তারপরে আনুষঙ্গিক সুবিধা অন্যান্য সুবিধাও থাকে। বিভিন্ন পেশা ভিত্তিক দেখা যায় যে অনেক পেশায় আছে সেখানে কিন্তু তোমার আর্থিক মজুরি কম, কিন্তু সেখানে দেখা যায় যে আদার ফ্যাসিলিটিস অনেক বেশি। যেমন সরকারি জবগুলোতে দেখা যায় যে তোমার বিভিন্ন রকমের ভাতা, বিভিন্ন রকমের
গাড়ির ফ্যাসিলিটি, তারপরে বাড়ির ফ্যাসিলিটি, এরকম নানা ফ্যাসিলিটি সেখানে থাকে। তো সেখানে আর্থিক মজুরিটা কিছুটা কম হলেও দেখা যায় যে সেখানকার প্রকৃত যে মজুরি তুলনামূলকভাবে, তোমাকে তো যদি বাড়ির সুবিধা দেয় সেটা তো তোমার নিজের থেকে অন্য জব হলে তার তো তোমার বেতন দিয়ে মেটাতে হতো। তো সেসব সুবিধা যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার সেসব জায়গায় মজুরি বেশি তুলনামূলকভাবে, প্রকৃত মজুরি বেশি হলেও সেটা কিন্তু মজুরি বেশি। কিন্তু দেখা যায় যে তোমার আর্থিক মজুরি তোমার মনে হচ্ছে বেশি, কিন্তু তুমি যদি ওইরকম আদার ফ্যাসিলিটিস গুলো না পাও সেক্ষেত্রে কিন্তু তোমার মজুরি কম হয়। তো দেখা যায় যে সরকারি মজুরিগুলোতে, সরকারি জবগুলোতে আমাদের এই প্রকৃত মজুরিটা কিন্তু তুলনামূলকভাবে বেশি থাকে। এরপরে আমরা বলছি যে চাহিদার মাত্রা। তো তুমি যেসব জবে তুমি আছো, যেমন যদি আমি বলি ডক্টরদের চাহিদা বেশি, ইঞ্জিনিয়ারদের ডিমান্ড বেশি, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার এখানে কিন্তু তোমার মজুরি পার্থক্য হবে। তো এখন যদি তুমি বলো ঝাড়ুদার, তো তুমি ঝাড়ুদারের যদি দেখো যে সরকারি জব, তাহলে কিন্তু হাজার হাজার ঝাড়ুদার, লাখ লাখ ঝাড়ুদার তুমি পেয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তুমি ডক্টর ইঞ্জিনিয়ার পাবে না। তো এরপর আমরা বলছি যে শ্রমিক সংঘের প্রভাব। তো যেসব জায়গায় শ্রমিক সংঘ স্ট্রং থাকে সেসব জায়গায় কিন্তু মজুরি বেশি হয়, কারণ শ্রমিক সংঘরা নেগোশিয়েট করতে পারে। আর যেসব জায়গায় শ্রমিক স্যার সংঘ, হ্যাঁ বলো একটা কথা বলি স্যার। বলো। স্যার আপনি মাঝে মাঝে অনেক স্পিডে কথা বলেন, তো মানে আপনার কথাগুলো ধরতে একটু প্রবলেম হয়। না না না, এখন আমি যেহেতু এইটা আমি থিওরি পড়াচ্ছি, এখন আমার আসতে পড়ানোর সুযোগ নেই, এটা তোমরা নিজেরা দেখে নিবে। আর যখন আমি চিত্র দেখাই তখন আমি আস্তে আস্তে বলি, অনেক কোশ্চেনও করি, ঠিক আছে? এখন আমার আর 2 মিনিট সময় আছে, আমাকে আজকের এই চ্যাপ্টার শেষ করতে হবে। অনেকেরই 9 চ্যাপ্টার পর্যন্ত শেষ, আর আমি আজকে 5 নাম্বার চ্যাপ্টার শেষ করছি, বুঝতে পেরেছো? আমাদের তো শুধু এখানে না, আরো অনেক জায়গাতেই আছে। তুমি যখন বলবে যে স্যার এখন অসুবিধা হচ্ছে, তখন আমি স্লো করব। কখন স্লো করতে হবে তুমি বলে দিবা। আমার যদি মনে হয় এখানে স্লো করার দরকার আছে, তাহলে আমি স্লো পড়াবো। আর এগুলো তো থিওরি তত্ত্ব, এগুলো তোমরা বই থেকেও পড়তে পারো, যেহেতু তোমরা পড়ো না এজন্য মনে হচ্ছে যে আমি জোরে দ্রুত বলছি, বুঝতে পেরেছো? এগুলো একটু পড়ে রাখতে হয়। এরপর আমরা বলছি শ্রমিক সংঘের প্রভাব। তো শ্রমিক সংঘ যদি তোমার স্ট্রং হয়, শক্তিশালী হয়, তাহলে সেখানে মজুরি বেশি হয়। আর শ্রমিক সংঘ যদি তোমার না থাকে, তাহলে সেখানে কিন্তু মজুরি তুলনামূলকভাবে কম হয়। তো এরপরে দেখো বাংলাদেশের স্বল্প মজুরির কারণ সমূহ কি কি আছে, এটাই আমাদের শেষ টপিক, জনসংখ্যা। তো বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি, চাইলেই তুমি শ্রমিক পেতে পারো, ফলে আমাদের কিন্তু তুলনামূলকভাবে মজুরি কম। তো এখানে যদি দুই একটা বাকি থাকে তোমরা বই থেকে দেখে নিবে। তারপরে আমরা বলছি শ্রমের সহজলভ্যতা, জনসংখ্যা বেশি বলেই আমাদের শ্রম সহজলভ্য, ফলে শ্রমিকের মজুরি কম। শিক্ষার অভাব, তো শিক্ষার অভাব হলে আমাদের দক্ষতার অভাব হয়, যেটা দক্ষতার অভাব হলে তোমার কিন্তু পেমেন্টটাও কম হবে, মজুরিটাও কম হবে। এরপর আমরা বলছি ত্রুটিপূর্ণ নিয়োগ পদ্ধতি। তো এখানে দেখা যায় যে নিয়োগের নানা রকম শর্ত, বিভিন্ন রকম কন্ডিশনস দিয়ে দেখা যায় যে এমন ভাবে থাকে যে তুমি মনে হচ্ছে যে তুমি শুরুতে ঢুকলে অনেক মজুরি দিয়ে, কিন্তু তোমার সেখানে একটা সময় পরে দেখা যাচ্ছে যে তোমার মজুরিটা বাড়ছে না। কিন্তু এরকম নানা রকম শর্ত থাকার ফলে দেখা যায় যে তোমার কিন্তু মজুরি হারটা কম হয়। শিশু ও নারী শ্রমিকের আধিক্য। তো শিশুরা দেখা যায় যে শিশু আর নারী শ্রমিকরা কিন্তু এরা কিন্তু অদক্ষ বেশি, কারণ একটা সময় পর্যন্ত আমরা দেখেছি যে আমাদের গার্মেন্টস গুলোতে দেখলে দেখা যাবে কি যে এখানে কিন্তু সব বেশিরভাগই আধাদক্ষ বা অদক্ষ শ্রমিকরা এখানে কাজ করে। তো সেক্ষেত্রে তাদের মজুরিটা কম হয়। এরপরে তুমি এখানে আমাদের দুটো ডাবল হয়ে গেছে, এটা একটু দেখে নিও। শ্রমিক শোষণ, শ্রমিকদেরকে শোষণ করার একটা টেন্ডেন্সি এখানে থাকে। তো এরপরে আমরা বলছি কি যে আমাদের স্বল্প উৎপাদন, যেহেতু আমাদের শ্রমিকরা উৎপাদন কম করে, ফলে দেখা যায় কি তাদের মজুরিটাও কম হয়। তো এবার বলো যে এখন আমার যদি কোনো, এখন যদি এর মধ্যে কোনো কোশ্চেন থাকে তখন বলো।